করবেন, আর অ্যামওয়ে আপনাকে পয়সা দিয়ে দেবে। অ্যামওয়ে থেকে মানে অ্যামওয়েতে জয়েন করতে গেলে কোনো পয়সা লাগে না। লোকে মনে করে বাবা এত বড় কোম্পানি, ঠিক আছে, প্রায় 70,000 কোটি টাকার ওপর একটা কোম্পানি, সেখানে কত টাকা নেবে? কিচ্ছু নেবে না, জিরো। শুধু প্রোডাক্টটা কিনবেন, ওখানে নামটা রেজিস্ট্রি করবেন, প্রোডাক্টটা কিনবেন, ব্যবহার করবেন, লোকে শেয়ার করবেন, আর এইভাবে যেটা বললাম এইভাবে করবেন, গল্প শেষ। কিচ্ছু নেই এর মধ্যে। কেমন? ঠিক আছে, ওভার টু হোস্ট। তো আরেকটু জোরে হতে পারে। তো আমরা থার্ড পার্টে আমরা চলে এসেছি। তো একবার একটু স্টপ করি। তো থার্ড পার্টে আমরা যেটা এসেছি এটা হচ্ছে বিজনেস ব্লু প্রিন্ট। আপনারা সবাই জানেন যে একটা বিজনেস বাড়ি যা কিছু আমরা চাই করতে একটা সঠিক প্ল্যান দরকার। আর আজকে সেই সঠিক প্ল্যানটা দিতে যেনারা এসছেন, আমি তার সম্বন্ধে দু একটা কথা, সবাই আমরা তাদেরকে জানি। তার প্রথম একটা সিটির কথা বলি, সুবর্ণ সুযোগ। কারা কারা শুনেছে? অনেকেই শুনেছে, আমি তো প্রচুর বার শুনেছি। এবং ওনাদের যে স্ট্রাগল লাইফ, সেটা হয়তো ওনাদের কাছে খুবই কষ্টের। সেই কষ্টটাকে লোকের কাছে শুনিয়ে ভাঙিয়ে আমরা কিন্তু অনেকটা সমৃদ্ধ হয়েছি। তো আজকে আমরা সেই যে সিটির যে ব্যক্তিত্ব, তাকে আমরা সামনে পেয়েছি এবং ডাকতে আমার খুব লাগছে ভালো যে সেই লোকটাকে আমি ডাকছি। তো প্লিজ আমরা একটু স্ট্যান্ডিং ওভেশন দেব। তো আসুন আমরা সবাই তাদেরকে ডেকে নিই। Ladies and gentlemen, put your hand together. Help me welcome great leader, founder Emerald, Mintu and Mithu Manna. ঠিক আছে, ঠিক আছে, না না না, ঠিক আছে। গুড ইভিনিং। অলরেডি নাম শুনলেন, মিন্টু মান্না এবং মিঠুর সাথে আমি আমরা ভীষণ প্যাশনেটলি বিজনেসটা বিল্ড করছি, অনেক বছর ধরে করছি বিজনেসটা। তো অ্যাকচুয়ালি প্রথমে যেটা বলবো যে এই বিজনেসে আমাদেরকে যিনি স্পন্সর করেছেন তিনি কিন্তু আজকে বিজনেসে নেই, বাট এখন আমার ইমিডিয়েট স্পন্সর ফাউন্ডার এমারেল, গোয়িং ডাইভেল ভেরি সুন, মুন্সি আসানুল হক অ্যান্ড সাইদা খাতুন। এবং আমাদেরকে যিনি মেন্টারশিপ দেন, নেনাদার দেন, ফাউন্ডার এমারেল শেখ মুর্শেদ আলী রেহনা ইয়াসমিন অ্যান্ড ডক্টর নিত্যানন্দ আরতি মণ্ডল। আমরা আজ ভীষণ ভীষণ প্রাউড ফিল করছি যে আজকে অসিতাবদা অ্যান্ড শ্বেতাদির এই মানে ওপেন মিটিংয়েতে আমরা কিছু বলতে পারার সুযোগ পেয়েছি। এখানে আমাদের শ্রদ্ধেয় সুভাষিস দা এবং সুজাতা দি এখানে আছেন, নমস্কার, আছেন, প্রত্যেকে আপনারা আছেন। তো আজ আমরা আমাদের কিছু বিজনেস এই যে জার্নি, প্রায় আমরা 25 বছর ধরে বিজনেসটাতে আছি, এই 25 বছরে বিজনেস জার্নি, এই জার্নিতে আমরা কি করেছি সেই স্টোরি আজকে আমরা কিছুটা বলবো। তো আমাদের কিছু ক্যাসেটও আছে, অনেকে হয়তো শুনে থাকবেন, যেটা বললেন হোস্ট বললেন। তো অলরেডি বিজনেসটা আমরা যখন শুরু করেছিলাম প্রচণ্ড সিম্পল, একবারে সিম্পল, লোয়ার ব্যাকগ্রাউন্ড থেকে বা হাম্বেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা বিজনেসটা বিল্ড করেছি। তো আমি প্রথমে যেটা বলবো যে বিজনেসের শুরুর গল্প প্রত্যেকেরই আছে, কম বেশি আছে, এবং আমাদের অনেক কিছু চ্যালেঞ্জও আছে। সেই চ্যালেঞ্জ আমরা কীভাবে ওভারকাম করেছি সেটাই আজকে আমি কিছুটা বলবো। তো দেখুন, বিজনেসটা আমি শুরু করেছিলাম আমি যখন পড়াশোনা করি, এইচএস পড়ছি। তো পড়তে পড়তে আমাদের ফিজিক্সের টিচার প্রায় কিন্তু অলরেডি অ্যামোয়ের কিছু প্রোডাক্ট নিয়ে ভালো ভালো কথা বলতেন। তখন ইন্ডিয়াতে অ্যামোয় বিজনেসটা আসেনি, আমি জানতামও না। বাট ক্লাসরুমেতে উনি বলতেন, যেমন দেখালেন না আজকে একটা ডিটারজেন্ট, বললো জানিস একটা কোম্পানির একটা ডিটারজেন্ট আছে যেটা হচ্ছে উইদাউট কস্টিক সোডা, উইদাউট ফ্যাটি অ্যাসিডে তৈরি হয়, এবং ডিটারজেন্টটা মানে অলরেডি ভীষণ পাওয়ারফুল একটা ডিটারজেন্ট, যেটা হচ্ছে H+ এবং OH- হাইড্রোলিসিস হয়, তো এবং বায়োডিগ্রেডেবল, এরকম অনেক কিছু কথা বলতেন। এবং উনি আরও অনেক কিছু কথা বলতেন যে জানিস একটা ব্র্যান্ড আছে যার নাম হচ্ছে নিউট্রিলাইট, যেখানে মেডিকেল সায়েন্স হার মেনে যায়, সেখান থেকে নিউট্রিলাইট শুরু হয়। তো এরকম ভালো ভালো কথা অনেক বলতেন, বাট স্টুডেন্ট লাইফে এক কান দিয়ে শুনেছি, এক কান দিয়ে বার করে দিয়েছি। তারপরে কর্মজীবনে আসা, অলরেডি আমার বাবা
একটা অলরেডি রাজ্য সরকারের একটা মানে ডিপার্টমেন্টে একটা মানে সরকারি চাকরি করতেন। আমরা 3 ভাই 4 বোন, টোটাল আমাদের ফ্যামিলিতে 9 জন ফ্যামিলি মেম্বার। এই 9 জন ফ্যামিলি মেম্বারের মধ্যে আমার বাবাই কিন্তু একমাত্র আর্নিং মেম্বার ছিলেন। তাই বুঝতেই পাচ্ছেন যে 9টা পেট, একটা ইনকাম, সেখানে কিন্তু বিশাল প্ল্যানিং করে বাবাকে কিন্তু করতে হতো, সংসার চালাতে হতো। তাই বুঝতেই পারছেন ছোটোবেলা থেকে ভালো খাবো, ভালো পরবো, ছোটোবেলার শখ আহ্লাদ পূরণ করবো, এটা কোনোটাই কিন্তু আমি করতে পারিনি। তবে দুবেলা দুমুঠো খাবারের অভাব কিন্তু আমাদেরকে দেয়নি, এবং পড়াশোনাটাও কিন্তু মানে তাতেও কিন্তু কষ্ট দেয়নি। এইটাই ছিল, বাদ বাকিটা কিন্তু আর কিছু ছিল না। তাই ছোটোবেলা থেকেই বাবাকে দেখেই মনে মনে ডিসিশান নিয়েছিলাম বড় হয়ে আর যাই হোক জব করব না, বিজনেস করব। কারণ আমি কিছু বিজনেসম্যানকে দেখেছি যারা কিনা তাদের লাইফস্টাইল ভীষণ বেটার। তো অলরেডি গ্র্যাজুয়েশনে পড়তে পড়তে, সেকেন্ড ইয়ার যখন পড়তে পড়তে বিজনেস করব বলে পঠন পাঠনের কাজ চুকি দিয়ে চলে যাই মুম্বাইতে সোনার কাজ করতে। কারণ ওখানে গিয়ে 4 বছর সোনার কাজ করি, সোনার কাজ করে কিছু ইনকাম করি। ইনকাম করার পর বাবার কাছে ফিরে আসি। ফিরে আসার পর বাবাকে বলি যে আমি বিজনেস করব, আমার কাছে কিছু ক্যাপিটাল আছে, তুমি যদি আমাকে কিছু ক্যাপিটাল দাও আমি একটা বিজনেস করব। তো আমার উৎসাহ দেখে বাবা কিন্তু আর বারণ করেনি, আমাকে কিছু ক্যাপিটাল দিয়ে সাহায্য করেছিলেন এবং আমি একটা বিজনেস স্টার্ট করেছিলাম। খুব ভালো বিজনেস, প্রোডাকশানের বিজনেস, দিব্যি ছিল, ভালো চলছিল। আমার কাজ ছিল 80 থেকে 100 জনকে কাজ সাপ্লাই করা, এই কাজ দেওয়া, এবং কাজগুলো উৎপাদন হয়ে গেলে, প্রডিউস হয়ে গেলে আমি কিন্তু কলকাতাতে সাপ্লাই করা, এটাই ছিল। বাকিটা টাইম তখন প্রচণ্ড ইয়াং ছিলাম, বাকিটা টাইম বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা মারা, এটাই আমার চলছিল লাইফ। তো এইভাবেই চলছিল। আমার এই বিজনেস দেখে আমার বাবা মা মানে ফ্রেন্ডস প্রচণ্ড প্রাউড ফিল করতো, বাহ ছেলের মতো ছেলে হয়েছে, দারুণ করেছে। আমার প্রতিবেশী আত্মীয় পরিজনেরা বলতো যে একদম দারুণ, তোমার ছেলের মতো ছেলে হতেই, এইরকমই ছেলে দরকার, এরকম বলতো। তো এই মতো অবস্থায় দারুণ চলছে। এই রকমই অবস্থায় আমারই এক পাড়ার দাদা, যার কাছে আমি পড়তাম, উনি আমাকে এই বিজনেস অপরচুনিটিটা দেখান। উনি আমাকে বলেছিলেন যে তুই যেটা করছিস ওটা বোঝা রেখে সাইডে সৎ উপায় কিছু করতে চাস। বেসিক্যালি সৎ উপায় কথাটা বলেছিল বলে আমি কিন্তু কনসেপ্টটা দেখতে গিয়েছিলাম, নাহলে কিন্তু যেতাম না। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ইনকামটা প্রচুর ভালো ইনকাম ছিল। তো ওই সৎ উপায়ের কথাটা বলেছিল বলে আমি কনসেপ্টটা দেখতে গিয়েছিলাম। আজকে এখানে অনেকেই এসেছেন কনসেপ্টটা দেখতে, তো আমিও কনসেপ্টটা দেখতে গিয়েছিলাম এবং কনসেপ্টটা দেখিয়েছিলেন। এখানে বসে আছেন আমার আপলাইন, উনি কনসেপ্টটা দেখিয়েছিলেন এবং 20-21 জন একসাথে একটা ঘরে বসে কনসেপ্টটা দেখেছিলেন। তখন ম্যারাথন প্ল্যান কনসেপ্টটা দেখিয়েছিলেন। তো যাই হোক, কনসেপ্ট দেখলাম, দেখার পরে আমি যখন অ্যামওয়ের নাম শুনলাম, শোনার পরে একবারে পুরো এক ঠাকে রাজি হয়ে গেছি যে বিজনেসটা আমি করব। বিজনেসটা নয়, আমি বিজনেসে জয়েন করব। কেন? প্রোডাক্ট ইউজের জন্য। কারণ ছোটোবেলা থেকে ওই যে স্যারের কাছ থেকে শুনেছিলাম যে প্রোডাক্ট খুব ভালো, তো প্রোডাক্ট ইউজের লোভেতে আমি কিন্তু বিজনেসটাতে স্টার্ট করি। বিজনেসটা করব বলে কিন্তু করিনি। তো অলরেডি আমার আপলাইন স্পন্সরকে আমি বলে দিয়েছিলাম আমি কিন্তু প্রোডাক্ট ইউজ করব, আমি কিন্তু বিজনেস করব না, তোমাদের ওই মিটিং মিছিলে আমি কিন্তু যেতে পারবো না। কারণ বুঝতেই পারছেন ইগো একটা ছিল, প্রচুর একটা ইগো ছিল। তো বেসিক্যালি বেচারা আপলাইন আমাকে কিন্তু বলতো না কিছু। তো তারপরে আমি প্রোডাক্ট ইউজ করতাম। প্রোডাক্ট ইউজ করার পর দেখলাম প্রোডাক্ট ইজ সো অসাম, ভীষণ ফাটাফাটি প্রোডাক্ট। আপনারা প্রত্যেকেই জানেন ভীষণ পাওয়ারফুল প্রোডাক্ট। আমাকেও ভীষণ ভালো লেগেছিলো এবং ন্যাচারালি প্রোডাক্টগুলো ইউজ করার পর যখন ভালো লাগলো, আমি কিছু আমার বন্ধুবান্ধবকে এমনি ন্যাচারালি বলতে শুরু করলাম, এই দারুণ একটা প্রোডাক্ট, টুথপেস্ট আছে, তুই ইউজ করতে পারিস। তো তাহলে দে না, আমার কাছে নেই, আমাকে যে স্পন্সর করেছে আমি তাকে দেখিয়ে দিতাম, ওর কাছে আছে, ওর কাছ থেকে নিয়ে আসবি। তো এইভাবে বলতে অলরেডি আমি কিন্তু তার কাস্টমার বাড়াতে শুরু করি। একদিন আমার আপলাইন স্পন্সর আমাকে একটা দোকানেতে গিয়ে, মানে চা দোকানে গিয়ে দিয়ে বলছে যে জানো তোমার কারণে আমার প্রতি মাসে 6 থেকে 8 হাজার টাকা টার্নওভার হয়। আমি তো সো হোয়াট, তো হয়তো কী আছে, বুঝি না এই যে 8 হাজার টাকা টার্নওভার হচ্ছে আর 20% কিন্তু আমি এনজয় করছি, এটা তোমার কারণেই হচ্ছে। আমি বলছি তাই? বললে হ্যাঁ। তো আমি ম্যাথের স্টুডেন্ট, আমি জানি 20% মানে কত টাকা। আমি বললাম তাহলে আমি কাল থেকে আমি কিন্তু প্রোডাক্টও তুলতাম না। আমি বললাম তাহলে কাল আমাকে করো, আমি প্রোডাক্ট তুলছি বলে আমি কিন্তু যা তুললাম দেখলাম সত্যিকারের ইনকাম হতে শুরু করলো। যখন এটা হলো ভাল লাগলো। তো এরপরে আস্তে আস্তে অলরেডি আমার হচ্ছে আপলাইন বারবার আমাকে বলতে শুরু করে তুমি একটা চলো না, তোমার দ্বারা বিজনেসটা হবে, তুমি একটা মিটিংয়ে চলো না।
বারবার বলতো, আর আমি কিন্তু ওর দিকে কিন্তু বাহানা দিয়ে কিন্তু এড়িয়ে যেতাম। এইভাবে মান্থ আফটার মান্থ, ইয়ার আফটার ইয়ার চলতে শুরু করে, বাট বারবার ঘ্যান ঘ্যান করে বলতে শুরু করে, এবং ওই আপলাইনদের পেছু ছুড়ানোর জন্য চলো তাহলে একটা মিটিং চলো। তো আমি গিয়েছিলাম সায়েন্সরি অডিটোরিয়ামে একটা মিটিংয়েতে, এবং ওখানে গিয়ে পৌঁছে দেখি যা নেম সায়েন্সরি অডিটোরিয়াম গেটের কাছে ঢুকছি, প্রচুর লোকে এসে দাঁড়িয়ে বলছে স্যার টিকিট আছে, টিকিট আছে, এক্সট্রা টিকিট, এক্সট্রা টিকিট। আমি ভাই এ আবার কেমন বিজনেসের বাবা, আবার টিকিট ডিমান্ড, তো টিকিট চাইছে। ওটা হলের ভিতরে ঢুকলাম, ঢোকার পর দেখছি ঝল পুরো খেঁচাখেঁচ ভর্তি, একবারে পুরো কানায় কানায় ভর্তি, এবং আমার জন্য সিট সংরক্ষিত ছিল। আমি সিটে যেয়ে বসলাম এবং দেখলাম প্রচুর লোক রেড কার্পেটের উপর বসে আছে, এবং ওখানেতে আমি দেখেছিলাম আজকের যারা এখানে অনেক আছেন, অনেক লিডার আছেন, যেমন আমি দেখেছিলাম শ্রদ্ধেয় অসিতা বোধ এবং সুধাদিকে, একটা জোরদার ক্ল্যাপিং হতে পারে, সুভাষিস দা, সুজা দিদিকে, এবং আরও হায়ার লিজেন্ডারি লিডারকে ওখানে দেখেছিলাম। আমি ওখানে দেখার পর আমি ভাবলাম, আমি কম্পেয়ার করে দেখছি, আমি আর ওনারা, মানে আমি কম্পেয়ার করতে পারছিলাম না। মানে আমি আন্ডার গ্র্যাজুয়েশনও কমপ্লিট করিনি, আর আমি ওই সমস্ত কাপেলগুলোকে দেখার পরে মানে কি বলবো, পুরো হেলে গিয়েছিলাম। তো আমি 3 ঘন্টা মিটিং দেখার পরে ফিরে আসলাম। ফিরে আসার পর আপলাইনকে বললাম, আপলাইন আমি বিজনেসটা করব, আমি করতে চাই। তখন আমার আপলাইন বলল, দেখো বিজনেসটা বিল করতে গেলে তোমাকে কিন্তু মিটিং বুক সিটি ফাংশানে আসতে হবে। আমরা হ্যাঁ, যা করার দরকার করব, কারণ দেখুন সাকসেস প্রিন্সিপালটা আগে থেকেই ছিল, তাই বলেছিলাম যা করা হয়তো করব, কিন্তু বিজনেসটা আমি করব। তো যখনই আমি করতে শুরু করলাম, তখনই বাড়ি থেকে আর্গুমেন্ট আসতে শুরু করলো। কিছুদিন যাওয়ার পর বাড়ির মা বাবা বলতে শুরু করলো, তুমি কি এমন একটা বিজনেস স্টার্ট করেছো যার জন্য তোমার বিজনেসে, মানে আমার প্রাইমারি অকুপেশন যেটা ছিল, তোমার এই বিজনেসের মানে তুমি ধ্যান দিচ্ছ না, এইভাবে যদি করো তোমার বিজনেস লাটে উঠবে। তো এইভাবে বলতে শুরু করতো এবং বাড়িতে অশান্তি হতো। তারপরে যখন আমার আত্মীয় পরিজনরা আসতো, তারাও এসে বলতো যে ওকে আটকাও, কি যেন একটা বিজনেস স্টার্ট করেছে, সাবান সাব্বুর বিজনেস, ওখানে যদি যায় পুরো বরবাদ করে দেবে, ওর তো টাকা শেষ করবে, তোমাদের টাকাও শেষ করে দেবে, মানে একই আগুন তারপর আবার ঘি ঢালা, এরকম হতো। তো বাড়িতে অশান্তি বাড়তেই শুরু করে, এবং এই যখন বাড়তে শুরু করে, বাড়তে মানে যখন চরম সীমায় উপনীত হয়, তারপরে একদিন এসে সারেন্ডার। আমার আপলাইনকে এসে বলি, আপলাইন আমার দ্বারা বিজনেসটা হবে না, আমি বিজনেসটা করতে পারবো না, কারণ বাড়িতে প্রচণ্ড অশান্তি। তো তখন আমার আপলাইন মুর্শেদদা প্রোগ্রাম করতে এসেছিলো। মুর্শেদদা শোনার পরে বললো যে তুমি বেসিক্যালি কী করো। আমি তখন বললাম যে আমার একটা কনভেনশনাল বিজনেস আছে, তারপরে আমি বিজনেস করি। বলছে আর কি করো? আমি তখন কিন্তু যা করো মানে তুমি পুরোটা বলো। তখন আমি বললাম যে দেখুন, আমি তো এইটা করি, এটা করার পর আমার কনভেনশনাল বিজনেস আছে, ওটা করার পর আমি কি আমার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারি, মাঠে যাই, ফুটবল খেলি, ক্লাবে যে ক্রাম খেলি, মানে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানেতে যাই, বন্ধুদের সঙ্গে প্রচণ্ডভাবে আড্ডা মারি। বললো দেখো, তুমি এমন বিজনেস করতে এসেছো মানে ভগবান তোমাকে কিন্তু এক্সট্রা 2 ঘন্টা টাইম দেবে না, তোমার হাতে 24 ঘন্টাই টাইম আছে। তাই একটা কথা তোমাকে বলতে পারি, তুমি যদি এই বিজনেসটা করতে চাও, তাহলে কিছুদিনের জন্যে ওই যে তোমার যেগুলো আছে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা, এইগুলো তুমি কিছুদিনের জন্য বন্ধ করো। মানে 6 মাস 1 বছরের জন্য যদি বন্ধ করো, তারপরে তুমি করবে, তাহলে দেখবে তোমার বিজনেসটা করার তুমি টাইম পাবে। আমি বললাম হ্যাঁ, এটা করা যায়। যখন এটা কথা শুরু করলাম, তখন বন্ধু বান্ধবের কিন্তু মধ্যে আর্গুমেন্ট শুরু হলো। বন্ধু বান্ধবরা প্রচণ্ডভাবে চিড়াতে শুরু করলো। কেউ বললো, কিরে তোদের কি বিজনেস এরকম শিখায় অসামাজিক হতে, মানে বন্ধু বান্ধবের সঙ্গে মিশছি না মানে আমি অসামাজিক। কেউ বলছে কিরে, কেউ যখন আসছি দেখতে পাচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা মারা বন্ধ করে দিচ্ছি, সব করে দিচ্ছি। একজন বন্ধু এসে বলছে ওকে আটকাবি না, ও এখন আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছে। আবার কেউ এসে বলছে কিরে কত বাকি, তোর চেক কোথায়, তুই কবে সিলভার যাবি, বিভিন্ন রকম বলতো। এবং যখনই ওরা বলতো না, আমার ভেতর দিকে একটা জেদ চেপে বসতো, তোরা বলছিস করে দেখাবো, বলছিস করে দেখাবো। হয়তো মেবি এরকম যদি না চিড়াতো, তাহলে আমি হয়তো করতাম না। তো এরকম বলতে শুরু করলো। এরকম বলার পরে কি করলাম, যে চলো বিজনেসটা আমাকে কিন্তু শিখতে হবে। তো শিখতে যাব কোথায় না, মিঠুর বাপের বাড়ির ওখানে, কারণ মিঠুর কাকু এমন বিজনেস করতো, এবং ওখানেতে ওর দোকানেতে কিন্তু প্রতিদিন ইভিনিংয়েতে এই আমই বিজনেস শেখানো হতো, এবং ওখানে আমি কিন্তু যেতাম। আর ওখানেতে গিয়ে মিঠুর সাথে আমার আলাপ, কিন্তু তারপরে কি হয়, আলাপের পর লাভ, দেন ম্যারেজ। বাট এটা আমি যত সহজে বললাম ততটা কিন্তু সহজ নয়। তো এটা কিভাবে হলো সেটা কিন্তু মিঠুই ভালো করে বলতে পারবে। তো আপনাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে প্লিজ হেল্প ইউ ওয়েলকাম অন স্টেজ মিঠু। ওয়েলকাম মিঠু। থ্যাংক ইউ। গুড
ইভিনিং। নাম শুনলেন মিঠু মান্না। আমি আর মিন্টু খুব আনন্দের সহিত প্যাশনেটলি বিজনেসটা বিল্ড করছি। আমার আপলাইন মুন্সি আহসানুল হক অ্যান্ড সায়েদা খাতুন এবং আমার মেন্টার গুরু শেখ মুর্শদ আলী অ্যান্ড রেহানে ইয়াসমিন এবং ডক্টর নিত্যানন্দন আরতি মণ্ডল। তো আজকে অসিতাপদা অ্যান্ড শ্বেতাদি এবং সুভাশিস দা অ্যান্ড সুজাতা দিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ ওনাদের জন্যে আজকে আমি এখানে কিছু বলার সুযোগ পেয়েছি। তো দেখুন, যেটা বলবো যে আমি এক গরিব ফ্যামিলি থেকে বিলংস করতাম এবং বাপের বাড়ির অবস্থা খুব খারাপ হওয়ার কারণেই ছোটোবেলা থেকেই পড়াশোনার ফাঁকে ফাঁকে হাতের কাজ করে কিছু টাকা ইনকাম করে বাবাকে সাপোর্ট করতাম। ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা ছিল বড় হয়ে কিছু করব। তার মেন কারণ ছিল আমার বাবারা 5 ভাই ছিল এবং আমরা একই ফ্যামিলিতে মানে একই বাড়ির মধ্যেই থাকতাম, কিন্তু রান্না হতো সবার আলাদা আলাদা। আর আমার কাকারা বড় বড় বিজনেসম্যান ছিল, দেখতাম কাকাদের সব ভালো ভালো জিনিস আসছে, রান্না হচ্ছে, সুন্দর সেন্ট উঠছে, আমরা দেখতে পেতাম, সুন্দর সেন্টটাও আমরা নিতে পেতাম, কিন্তু আমরা খেতে পেতাম না। তো সেই জন্যেই ছোটোবেলা থেকেই একটা বড় লোক হওয়ার আমার একটা ভীষণ একটা নেশা ছিল যে আমি একদিন রিচ পারসন হব। সেই জন্য বিলাসিতা কী জিনিস আমি জানতাম না। ছোটোবেলা থেকে আমি প্রচুর পরিশ্রম করতাম। তো ওই সময় মিন্টু আমার কাকার দোকানে আসতো বিজনেস শেখার জন্য। ওইখানেই মিন্টুর সাথে আমার পরিচয় হয় এবং মিন্টুর মুখে বিজনেসের কথা শুনে আমার ভীষণ ভালো লাগে। আমি তখন মনে মনে ভাবলাম যে এই একমাত্র বিজনেস যেটা মানে অল্প পুঁজিতে প্রচুর বড় বিজনেস করা যায় এবং প্রচুর টাকা ইনকাম করা যায়। অমনিতেই আমার একটা বড় লোক হওয়ার শখ ছিল। তো সেই জন্য আমি কি করলাম, আমার স্বপ্নটাকে বাস্তবে রূপায়িত করার জন্য আমি মিন্টুকে প্রথম ভালোবাসার প্রপোজাল দিলাম এবং আমার উদ্দেশ্য ছিল এক ঢিলে দুটো পাখি মারবো, বিজনেসকে বিজনেসও পাবো, রাজপুত্রের মতন ছেলেও পাবো। আবার মনে মনে আবার এটাও ভাবতাম মিন্টু কি আমাকে পছন্দ করবে, আবার এটাও ভাবতাম যে করবে, পছন্দ না করবে একবার বলেই দেখি, বলে পস্তাবো, না বলে পস্তাবো না। তো কী করলাম, মিন্টুকে আমি বলেও ফেললাম আর মিন্টুর সাথে আমার লাভও হয় এবং ম্যারেজও হয়ে যায়। তো আমি এটা যত সহজ করে বললাম, এটা কিন্তু তত সহজ ছিল না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন মিন্টুর কালার আর আমার কালারের একটা বিস্তর ফারাক। আপনারা দেখবেন যে একটা কালো ছেলে যদি ফর্সা মেয়েকে বিয়ে করে, সেখানে দেখবেন বাড়ির লোকজন থেকে, আত্মীয় স্বজন থেকে, পাড়া পড়শি থেকে সবাই বলে বাহ বউ খুব সুন্দর হয়েছে। কিন্তু একটা ফর্সা ছেলে যদি একটা কালো মেয়েকে বিয়ে করে ফেলে, সেখানে দেখবেন বাড়ির সকলের কিন্তু মানে সেটা মন থেকে মেনে নিতে পারে না। তো আমার ক্ষেত্রেও সেই রকমই হয়েছিল। তো দেখুন, বিয়ের আগে প্রত্যেকটা মেয়ের চোখে মুখে একরাশ স্বপ্ন থাকে এবং বিয়ের পর প্রত্যেকটা মেয়ে সেই একরাশ স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি আসে। আমিও এসেছিলাম, কিন্তু আমাকে বেশি দিন থাকতে হয়নি, কারণ আমি কালো বলে আমাকে অমনিতেই কারো তেমন পছন্দ ছিল না। তারপরে হচ্ছে যে দ্বিতীয়ত হচ্ছে যে এই অ্যামওয়ে বিজনেসটা আমার শ্বশুরবাড়ির কারোই পছন্দ ছিল না। সবাই চাইতো যে মিন্টু যাতে না বিজনেসটা করে আর মিন্টু যে বিজনেসটা করবে, এই নিয়ে বাড়িতে অশান্তি লেগেই থাকতো। তারপরে একদিন কি হলো না, মিন্টুর মায়ে একদিন মিন্টুকে ডেকে বলল যে তোমরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমরা কোথায় যাবে কি খাবে আমি জানি না, কিন্তু তোমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। তো ওই সময় মিন্টুর তেমন কিছু ইনকাম ছিল না, কারণ মিন্টু তখন 9% ছিল আর একটা যে কনভেনশনাল বিজনেস ছিল সেটাও উঠে গেছে। তো আমি তখন মিন্টুকে বললাম তোমাকে কিছু চিন্তা করতে হবে না, আমি যে হাতের কাজটা করতাম আমি সেইটা আবার শুরু করব, আমি ঘর ভাড়া দেবো, আমি সংসার চালাবো, তুমি শুধু বিজনেসটা একটু সাকসেস হয়ে দেখাও। তো ওই সময় মিন্টুর পাশের বাড়ির দাদার ছেলে আমাদের কাছে জয়েন হয়ে মুম্বাই চলে যায়। তো মুম্বাইয়ে চলে যাওয়ার পর ওইখানে 4-5 জনের একটা ছোট্ট গ্রুপ তৈরি করে ফেলে। আমি তখন মিন্টুকে বললাম আমরা তো অনেক দিন ধরে এখানে বিজনেসটা গ্রো করার চেষ্টা করছি, আমরা তো সেই মতনভাবে বিজনেসটা গ্রো করতে পারছি না, তো তুমিও তো একবার মুম্বাই যেয়ে দেখতে পারো, শুনেছি নাকি মুম্বাই স্বপ্নের নগরী, যেই যায় তারই স্বপ্ন পূরণ হয়। তো আমার এই বলাতে মিন্টু এক কথায় রাজি হয়ে যায়। তো সেখানে ওই সময় আমি প্রেগনেন্ট ছিলাম, কিন্তু তা সত্ত্বেও মিন্টু আমাকে ভাড়া বাড়িতে রেখে মিন্টু মুম্বাই চলে যায়। তো মুম্বাই চলে যাবার পর সত্যি সত্যি আমাদের বিজনেসটা এত সুন্দরভাবে গ্রো হতে শুরু করলো,
ওইখান থেকে আমরা সিলভার, গোল্ড, প্লাটিনাম, ফাউন্ডার প্লাটিনাম, সাফায়ার, ফাউন্ডার সাফায়ার, এমনকি আমরা এমআরএল চলে যাই। আমার বড় মেয়ে যখন জন্ম হয় তখন আমরা গোল্ড প্রডিউসার হই, আর তারই 1.5 বছর পরে আমার ছোটো মেয়ের জন্ম হয়ে যায়। এই দুটো বাচ্চাকে নিয়ে আমি একাই ভাড়া বাড়িতে থাকতাম। আমার মা রাত্রে শুতে আসতো, সকালবেলা আবার উঠে চলে যেত। ওই সময় মিন্টু মুম্বাইয়ে থাকতো, 3-4 মাস ছাড়া আসতো, আবার হচ্ছে যে চলে যেত, মানে 15-20 দিন করে থাকতো, আবার চলে যেত আর কি। তো ওই সময় আমার মনে হয়েছিল মিন্টু যেন আমাদের কুটুম, আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, সংসারের দায়িত্ব, ছেলে মানুষের দায়িত্ব সবই যেন আমার। দেখেছি কর্মসূত্রে ছেলেরা বাড়ির বাইরে থাকলে বিয়ের পর বউকে নিয়ে চলে যায়। তার কারণ কি না, বাড়ির লোকেরা বলে ছেলের খাওয়া দাওয়ার কষ্ট হয়। আমি তখন মিন্টুকে বললাম, তুমিও তো একা একা থাকো আমার দিকে ছেড়ে, তোমার কি কোনো কষ্টই হয় না? তো তুমিও তো আমার দিকে নিয়ে যেতে পারো। তো আমার এই বলাতে মিন্টু আমার দিকে মুম্বাই নিয়ে যায়, এবং মুম্বাই নিয়ে যাওয়ার পর দেখছি মিন্টু আবার দেশে আসতে শুরু করে। আমি বলি, কি হলো? আমরা যখন দেশে ছিলাম তুমি তখন মুম্বাইয়ে থাকতে, আবার আমরা যখন মুম্বাই এলাম তুমি দেশে চলে যাচ্ছ? এই অজানা অচেনা শহর, কাউকে চিনি না, হিন্দিতে কথা বলতে পারি না। না বলে, মিঠু আমাকে যেতে হবে, আমাদেরকে খুব তাড়াতাড়ি ফাউন্ডার্স এমআরএল যেতে হবে। সেই জন্য বলবো ফ্রেন্ডস, সাকসেস পেতে গেলে কাউকে না কাউকে কম বেশি কম্প্রোমাইজ করতে হয়। দেখুন, এই বিজনেসটা বিল্ড করতে এসে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু চ্যালেঞ্জ থাকে। আমাদেরও কিছু চ্যালেঞ্জ ছিল, সেটা নিয়ে একটু বলবো। তো দেখুন, মিন্টু মুম্বাইয়ে, আমি দেশে, 8 মাসের পেটে বাচ্চা। তো ওই সময় একদিন সন্ধ্যাবেলা শুনছি যে আমাদের নদীর ধারেই বাড়ি, যে নদীর জল বাড়ছে, যে মনে হয় রাতের দিকে বাঁধ ভেঙে যেতে পারে। আমি তখন ভাবলাম আমি একা বাড়িতে থেকে কি করব। তো সন্ধ্যেবেলা বাড়িতে চাবি দিয়ে বাপের বাড়ি চলে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বন্যায় গোটা, মানে জল বন্যায় ডুবে গিয়ে সব জল থই থই করছে। তো ওই রকম অবস্থায় মানে আমি ওই বাড়ি দেখতে গেছি। গ্রামের মেয়ে তো, জল টলকে অত ভয় পেতাম না, বাড়ি দেখতে গেছি। তো এইটা আমার কাছে একটা ভীষণ বড় চ্যালেঞ্জ, কিন্তু মিন্টু ছিল না যেহেতু, তো এটা আমার কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো তারপর কি হলো, আমার ছোট মেয়ে বিছানা থেকে পড়ে গিয়ে তার কাঁধের হাড় ছেড়ে গেল। তো ওই সময় মিন্টু কিন্তু মুম্বাই ছিল, আমরা দেশে ছিলাম। আর একবার কি হলো, মিন্টু দেশে, আমরা 3 জনে মুম্বাইয়ে। আমার ছোটো মেয়ের এমন শরীর খারাপ করলো, হঠাৎ করে ডাক্তার বলল যে একে এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে। আমি তখন ভাবলাম, আমি তো হসপিটাল কোথায় আমি সেটাই জানি না, আমি ভর্তি করব কি করে? আর মিন্টু তো দেশে চলে গেছে, তা আমি যদি মিন্টুকে ফোন করি তাহলে কিন্তু মিন্টু আমাকে এই সময় হেল্প করতে পারবে না। আমি তখন কি করলাম, যে ওইখানেই 1-1.5 ঘন্টা দূরে যেসব ডাউনলাইন ছিল আমি তার দিকে ফোন করলাম। তার দিকে ফোন করার পরেই তারা কিন্তু চলে আসে। আসার পরে আমার মেয়েকে নিয়ে হসপিটালে যাই। 2টো হসপিটালে গেলাম, কোনো হসপিটালেই ভর্তি নিল না। 3টে হসপিটালে গেলাম, সেখানে আমার মেয়েকে বেডে শুয়ে দিলাম। শুয়ে দেওয়ার পর ডাক্তারের অপেক্ষা করছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, ডাক্তার আর আসছে না। আমার মেয়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আবার বেড থেকে তুলে নিয়ে গিয়ে আবার একটা হসপিটালে গেলাম, এবং সেই হসপিটালে যাওয়ার পর আর ওনারা কি করলেন, যে অ্যাড্রেস, মানে মেয়ের জন্ম তারিখ, এ সমস্ত কিছু জানতে চাইছে। ওই সময় আমার ভয় আর কিছু মনে করতে পারিনি। মেয়ে যে কত তারিখে জন্ম হয়েছে আমি সেটাও আর মনে করতে পারছি না। তো দেখুন, এই সমস্ত কিছু আমি কিন্তু একাই সামলেছি। তো আবার কি দেখুন, আবার এক চ্যালেঞ্জ, মানে সেই যেটাকে বলে গোদের উপর বিস্ফোরা। আমি দেশে থাকতাম, মুম্বাইয়ে গেছি, তো আমি হিন্দি জানতাম না। মিন্টু কি করতো, আমাদের মানে 3 জনকে নিয়ে ওপেন মিটিংয়ে যেত, প্রত্যেকটা ওপেন মিটিংয়ে যেত। মানে কি বলবো, মুম্বাইয়ে ট্রেনে এত ভিড় হয়, ওই 2টো বাচ্চাকে নিয়ে ওপেন মিটিং অ্যাটেন্ড করা আমার কাছে ভীষণ একটা চ্যালেঞ্জ।
তারপর কি হলো, না এবার ওখান থেকে দুটো মেয়েকে নিয়ে ওপেন মিটিংয়ে যেত। এটা আমার কাছে তো একটা চ্যালেঞ্জ ছিল, যেহেতু আবার ওখানে কীরকম নিয়ম ছিল, ওপেন মিটিংয়ে কিছু মানে পিন রেকগনেশন হতো, সেখানে কিছু না কিছু বলতে হতো। এবার আমি হিন্দি জানি না, সেই জন্য আমার বিশাল বড় একটা মানে প্রবলেম হতো। এটাও আমার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ, যেহেতু আধ মিনিট 1 মিনিট আমি কিন্তু ওইটা ম্যানেজ করে নিতাম। তারপর আবার কি হলো না, মিন্টু কি বলতে শুরু করলো, 2 মাস হয়নি, মিন্টু বলছে, মিঠু আমার দিকে এবার ওপেন মিটিংয়ের স্পিকার হতে হবে। আমি বলি, আমি এখনও 2 মাস এসিনি, আমি ওপেন মিটিংয়ের স্পিকার হব না? তুমি পারবে, আমি তো আছি, তুমি বই পড়ো, তুমি লোকের সাথে কথাবার্তা কও। তখন আমি কি করলাম, আমি হচ্ছে যে বাজার যেতে শুরু করলাম, আর তার সাথে সাথে দোকান বাজার বই পড়তে শুরু করলাম। তখন বুক অফ দ্য মান্থ ছিল হিন্দি বই পড়তে শুরু করলাম। আমি সবজি কিনতে যেতাম, সবজির নাম জানতাম না, কিন্তু আউল লেখাতে জানতাম, আর এটা বলতাম, ভাইয়া এ কিতনে করকে। তো তখন এরকম করে আমি কিন্তু সবজি বাজার করেছি, দোকান বাজার করেছি, তার সাথে সাথে আমি ওই হিন্দি বই, তখন বুক অফ দ্য মান্থ হিন্দি ছিল, হিন্দি বই পড়েছি। তখন এবার কি হয়েছে, মানে অমনিতেই দেখুন, বই পড়তে আমার খুব একটা ভালো লাগতো না। ছোটোবেলা থেকে আমি ঠাকুরকে বলতাম, ঠাকুর আমার কবে বই পড়াটা যাবে, আমি তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। ঠাকুর কি শুনলো আমি জানি না, আমার এমন একটা ছেলের সাথে বিয়ে দিল যে আমি যতদিন বাঁচবো আমাকে ততদিনই বই পড়ে যেতে হবে। তারপরে আবার দেখুন, আবার আমি মানে যাই হোক, অনেক পড়াশোনা, মানে আমি ভাবলাম যে আমাকে যদি টিমকে বিল্ড করতে হয়, আমাকে যদি লেডিসদের সঙ্গে কমিউনিকেট করতে হয়, তাহলে কিন্তু আমার স্পিচ প্যাটার্ন থাকতে হবে, আমার কথার মধ্যে যেমন সঠিক ধার থাকে, আমি যেন সবার সাথে কথা বলতে পারি। সেই জন্য আমি বই পড়তে শুরু করলাম, এবং তার সাথে সাথে অনেক পরিশ্রম, অনেক মানে পড়াশোনা করার ফলে আমি কিন্তু 2টো ওপেন মিটিং করে ফেলি, দাদর এবং আন্ধেরিতে। ওইখানে 2টো ওপেন মিটিং করার পরে তারপরে আবার মিন্টুর আবার নতুন নাটক শুরু হলো, মিঠু আমরা তো মুম্বাইয়ে, আমাদের বিজনেসটা পুরো মুম্বাইতেই, তো আমাদের এখানে হচ্ছে যে মানে যত জায়গায় ওপেন মিটিং হয় তত জায়গায় আমরা দুজনে ওপেন মিটিং করব। আমার তো মানে ওইটা ওর নেশা, মিটিং করা, মিটিংয়ে যাওয়া ওর নেশা, কিন্তু আমার ভয়ে বুক ডিপ করতো, কারণ আমি হিন্দি জানি না ভালো। তো আবার কোথায় নিল ওপেন মিটিং না, বরিবলিতে ওপেন মিটিং নিয়ে নিল। এবার মিটিংয়ে ওপেন মিটিংয়ে মানে মিটিং করতে যাচ্ছি, মানে ওয়েস্টার্ন রেলওয়েতে এত ভিড় হয়, মানে বলে বোঝানো যাবে না, মানে মৌচাকের মতন ভিড়। এই ট্রেন আসছে, ভর্তি হয়ে যাচ্ছে, 5 মিনিট 2 মিনিট ছাড়া ট্রেন আসছে, ভর্তি হয়ে যাচ্ছে। আমার তো দেখে গলা শুকিয়ে যাচ্ছে। আমি বলি, কি করে উঠবো? না, বলছে তুমি কিছু চিন্তা করো নি, আমি তো তোমার পেছনে আছি, তারপরে লোক আছে তোমাকে টেনে তুলে দেবে, আবার ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দিবে, তবে তুমি কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো, পড়ে যেওনি, যেমন পড়ে গেলে আর তোমাকে তুলতে পারবো নি। তো 2টো ট্রেন ছেড়ে দিলাম, ভেজাল হচ্ছে দেখে 2টো ট্রেন ছেড়ে দিয়েছি। তারপরে আবার আর 3 নাম্বার ট্রেনটা আসছে, 3 নাম্বার ট্রেন আসছে, উঠবো বলে রেডি হয়ে গেছি। মিন্টু আমার পেছনে দাঁড়িয়ে আছে, যা ট্রেন এসেছে আর পেছন দিকে ঘুরে তাকানোর সময় হয়নি। আমি এবার উঠবো বলে রেডি হয়ে আছি, এমন ধাক্কাধাক্কি করছে, মিন্টু কখন আমার পেছন থেকে সরে গেছে আমি বুঝতেই পারিনি। আমার পেছনে অন্য লোক ঢুকে পড়েছে, এবার ঢুকে আমাকে ট্রেনে এমনভাবে ট্রেনেতে ওরা তুলে দিল, মনে হলো আমি যেন ওদের বউ। এবার ট্রেনে উঠে গিয়ে দেখছি মিন্টু আর নাই।
ফোন করে দেখছি না মিন্টু মিন্টু কোথায় ফোন করছি, তখন মিন্টু বলছে আমি তো হচ্ছে যে উঠতে পারিনি, আমি এইখানেই রয়ে গেছি দাদরে, আর তুমি ওইখানে গিয়ে নেমে দাঁড়াও। তো ওইখানে গিয়ে আমি আবার নেমে দাঁড়ালাম, তারপর মিন্টু গেল না। আবার 4 মাস হয়নি, মিন্টু আবার আমাকে বলছে মিঠু আমার দিকে এবার বিবিএস সার্কিটে যেতে হবে, কোলাপুর, সাংলি, সাতেরা। আমি বলি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি একটা ওপেন মিটিং করি, সেখানে 10 মিনিট 8 মিনিট নম করে সেরে দিই, আমি বিবিএস করব কি করে? সেখানে 45-40 মিনিট বলতে হবে। তখন বলছে হ্যাঁ আমি তো কথা দিয়ে দিয়েছি তোমাকে যেতে হবে। তখন আমাকে মনে মনে এত রাগ ধরছে, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমি শুধু বলছি কেন আমি বিয়ে করলাম, আবার বিয়েই যদি করলাম আমি মুম্বাই এলাম কেন? তারপরে যাই হোক, কথা দিয়ে দিয়েছে আমাকে মিটিং করতে যেতে হবে ওর সাথে। মিটিং করতে গেলাম সেখানে মিটিং করতে যাওয়ার পরে মানে আমরা কি বললাম আর ওরা কি বুঝলো আমি কিছু ভেবে পেলাম না। মিটিং শেষে ওরা দেখছে কে এসে একজন কাঁদছে, তারপরে কতজন এসে বলছে মিঠুজি বহুত বড়িয়া হুয়া। আমি তখন মনে মনে ভাবলাম ওরা তাহলে আমাদের হিন্দিটা বুঝেছে। তো দেখুন সেই জন্যই বলবো, দেখুন যে এই সাকসেসফুল মানে সাকসেস এই যে মানে এই বিজনেসটা সফল হওয়া শুধু মিন্টুর একার স্বপ্ন ছিল না, এটা কিন্তু আমাদের দুজনের কমন গোল ছিল। আমি কিন্তু কোনোদিন আর্গুমেন্ট খাড়া করতাম না, যেহেতু বিজনেসে ধনী হওয়ার শখ ছিল সেই জন্য আমি কোনো আর্গুমেন্ট খাড়া করতাম না। আর সব সময় দুজনেই কিন্তু আমরা ছোট ছোট গোল সেট করতাম এবং সেটাকে নিয়েই কি করে অ্যাচিভ করা যায় সেটাই আপলাইনের কাছে বসতাম, দফায় দফায় বসতাম, প্ল্যানিং করতাম এবং আপলাইন যা বলে দিত তার কথা মতন কিন্তু আমরা দুজনে কম বেশি কাজ করে গেছি। মিন্টু অবশ্য বেশি কাজ করেছে, কিন্তু আমি যতটা পেরেছি ফিজিক্যালি মেন্টালি আমি দুইভাবে আমি কিন্তু ওকে হেল্প করেছি এবং আমাদের ছোট ছোট যে গোলগুলো ছিল সেগুলো অ্যাচিভ করেছি এবং আমাদের কিন্তু সেলফ কনফিডেন্সটা আমরা বাড়িয়েছি। দেখুন এই বিজনেসের সাথে সফল হতে আমাদের প্রচুর কষ্ট করতে হয়, কারণ আমি দেখেছি মিন্টুকে সামান্য একটা ব্রাশ একটা মাজন বিক্রি করতে যাওয়ার জন্য 10-12 কিলোমিটার সাইকেল চালিয়ে বিক্রি করতে যেত, কখনো নিত আবার কখনো নিত না, কখনো আবার অর্ডার পেত, এইরকম করে আসতো। এবং তখন ছিল কি রিলিজিয়াস কমিটমেন্ট ছিল 50 পিবি। সেই 50 পিবি করার জন্য আমরা কিন্তু মানিটাকে আমরা কিন্তু সেভ করতাম, টাইম মানি আমরা প্রথম দিকে কিন্তু ভালোভাবে সেভ করা শিখে গেছিলাম। কারণ আমাদেরকে আপলাইন যা শিখেছে, যেহেতু আমাদের টাকা পয়সা ছিল না, যাতে টাকা পয়সা তাড়াতাড়ি ইনকাম করতে পারি সেই জন্য আপলাইন যা শিখেছে আমরা কিন্তু আপলাইনের কথা মতনই চলেছি। তখন দেখুন যখন নতুন বিয়ে হয়েছে তখন প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফেরই একটা স্বপ্ন থাকে যে বিয়ের পর কোথাও বেড়াতে যাব কিংবা কোথাও কোনো হোটেলে খেতে যাব, এরকম একটা স্বপ্ন থাকে না। মিন্টু বলল মিঠু আমরা যদি কোথাও বেড়াতে যাই তাহলে কিন্তু আমাদের টাকা পয়সা খরচা হয়ে যাবে, তারপরে সেখানে সময়ও নষ্ট হবে। আমি ভাবলাম হ্যাঁ ঠিকই বলছে। আবার যে কোনো জিনিস যে হোটেল থেকে কিনে এনে খাবো কি হোটেলে গিয়ে খাবো সেটাও আবার আমাদের ভাবতে হতো, চিন্তা করতে হতো। আমি তখন ভাবতাম যে একবার 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য হোটেলে বসে খেতে যাব, তার জন্যে 2-2.5 হাজার টাকা খরচা হয়ে যাবে, তাহলে যাব না। তো এই করে আমরা কিন্তু আমাদের যেসব স্বপ্ন ছিল আর ছিল এইগুলো আমি অনেক কিছু জিনিসই আমরা কিন্তু পসপন করেছি, কিন্তু বিজনেসের ক্ষেত্রে যা করণীয় কাজ সেইগুলো কিন্তু আমরা সব কিন্তু ঠিকভাবে করে গেছি। বই কিনা, ক্যাসেট কিনা, প্রত্যেকটা ফাংশানে যাওয়া, এইগুলো কিন্তু আমরা সব করে গেছি। তার সাথে সাথে দেখুন আমরা কিন্তু টাইমও কিন্তু খুব দুজনেই কিন্তু পাংচুয়াল, টাইম নিয়ে খুব পাংচুয়াল এখনও আছি। কিন্তু দেখুন টাইমটা আমরা কি করে ম্যানেজ করব। দেখুন মিন্টু তো খুব হচ্ছে যে সিনেমা দেখতে মিন্টু পছন্দ করতো যে কি বলবো। আমার তো ওসব কোনো সিনেমা ওই নেশা টেশাই ছিল না, আমার শুধু ইনকামের নেশা, আমার ওসব নেশা ছিল না। মিন্টু দেখতো দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে 8 থেকে 10 বার দেখেছে, তারপর লোককে প্রমোটও করেছে, বিজনেসও বাড়িয়েছে তাদের। তারপর একদিন কি হলো, নিজে বলতে শুরু করলো, বিজনেসে আসার পর বলতে শুরু করলো যে আমি আর সিনেমা দেখব না। কেন সিনেমা দেখবে না? না ওদের সিনেমা দেখতে গেলে আমার যাওয়া আসাতেই 2 ঘন্টা চলে যাবে, আবার আমি হচ্ছে যে মিটিংয়ে এই সিনেমা দেখবো যখন তখন 3 ঘন্টা, মানে মোটামুটি আমার একবেলা পুরো শেষই হয়ে যাবে, আমি সিনেমা দেখতে আর যাবো না।
তো বরং আমি এমন কাজ করব লোকে যেমন আমাকে টিকিট কেটে দেখতে আসে, পুরো চেঞ্জ হয়ে গেল। তো সেই জন্য বলবো, তো আমরা কিন্তু এরকম করে টাইম মানি আমরা কিন্তু দুটোই কিন্তু ম্যানেজ করেছি। এবং দেখুন প্রোডাক্ট ইউজের ক্ষেত্রে মিন্টু আমাকে একবারটি আর্টিস্টের প্রোডাক্ট দিয়েছে। আমি গরিব ঘরের মেয়ে, আমাকে যদি হুট করে একটা 1500 টাকা দামের প্রোডাক্ট দিয়ে দেয় তো সে তো আমার গাছ থেকে পড়ে যাওয়ার মতন। আমি বলি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, আমাকে এই 1500 টাকা দামের প্রোডাক্ট দিয়েছো, তুমি বিক্রি করে দাও। কারণ তুমি যদি এটা বিক্রি করে দিতে পারো তুমি তো আবার পরের মাসে আমাদেরকে প্রোডাক্ট তুলতে হবে, সেটা না হলে হবে কি করে, আমি যদি এটা খরচা করে ফেলি। মিন্টু তখন আমাকে বলেছিল যে মিঠু এইটা তোমার দামি বলে মনে হচ্ছে, কিন্তু তুমি যদি এই প্রোডাক্টটা ইউজ করার পর 4 থেকে 5টা সেট বিক্রি করতে পারো, প্রোডাক্টের দাম তো দূর কি বাদ, তোমারটা কিন্তু পুরোই ফ্রি হয়ে যাবে। তো সেই থেকে কিন্তু আমরা কিন্তু সমস্ত প্রোডাক্ট ইউজ করতে আমি কিন্তু সমস্ত প্রোডাক্ট ইউজ করতে লাগলাম। এবং ইউজ করার পর আমি কিন্তু রিটেলিংও করতাম। আমি বিউটির প্রোডাক্ট এবং হচ্ছে যে আমি হোম কেয়ারের প্রোডাক্ট আমি রিটেলিং করতে পারতাম, কিন্তু আমি হচ্ছে যে নিউট্রিলাইট আমি ততটা বিক্রি করতে পারতাম না। কিন্তু আজকে আমাদের দুজনকে দেখে আজকে লোকে বলে যে তোমরা এত এনার্জেটিক কী করে। তারা কিন্তু আজকে যে বৌদির থেকে কি দাদার থেকে আমরা কত ছোট, কিন্তু তা সত্ত্বেও দাদা তুমি বৌদি এখনও কত স্ট্রং আছো, তোমাদের কোনো রোগ জ্বালা নেই। আমাদের এই সুগার থাইরয়েড উমুক তুমুক নানা রকম রোগ ধরে গেছে। তো তারা এখন কি করে, এখন আমাদের দেখে তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয়। তো দেখুন সেই জন্য বলবো যে আমরা এই বিজনেসটা করার জন্য আমরা কিন্তু প্রচুর কষ্ট করেছি। আজকে আমরা ফাউন্ডার্স এমআরএল আর হচ্ছে যে আজকে আমি আর মিন্টু ম্যাক্সিমাম টাইম আমরা দুজনে একসঙ্গে কাটাতে পারি। আমার দুটো মেয়েকে আমরা একটা ভালো স্কুলে ভর্তি করাতে পেরেছি। এবং তার সাথে সাথে বলবো যে হচ্ছে যে আজকে আমি একদিন আমাদের বাড়ি ছিল না, আমার দিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু আজকে আমরা এই বিজনেসটা থেকে আজকে আমরা একটা স্টার হোটেলের মতন একটা বাড়িতে থাকতে পারি। একদিন মানে আমার বাপের বাড়ির তো অবস্থা খারাপ আগেই বললাম, তো তেমন আমার জামা ছিল না, কোথাও আত্মীয় বাড়ি যাওয়ার জন্যে আমার কাকার মেয়ে জামা চেয়ে আমাকে পরে যেতে হতো। তো সেই জায়গায় আজকে মিন্টু আমাকে শপিং করাতে নিয়ে গেলে একটা জায়গায় আমাকে 3-4টে কিনে দেয়। আর এক সময় মানে কোথাও ঘুরতে যেতে পারিনি, টাকা পয়সার অভাবে কোথাও বেড়াতে যেতে পারিনি, কিন্তু আমরা সেই 2009 সাল থেকে ওয়ার্ল্ড ট্যুর যা শুরু করেছি। আমি 9 সাল থেকে যাই না, আমি 10 সাল থেকে শুরু করেছি আমার ছোট মেয়েকে নিয়ে। সুইজারল্যান্ড দিয়ে আমি আমার যাত্রা শুরু করেছিলাম। তো আমরা সেই 9 সাল থেকে এখনও মানে একটা ওয়ার্ল্ড ট্যুর ছেড়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ল্ড ট্যুরে আমরা গেছি। তো দেখুন কিন্তু আমাদের এর কোনো মানে ক্রুজের অভিজ্ঞতা ছিল না। অনেক তো ওয়ার্ল্ড ট্যুর গেছি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, প্যারিস, দুবাই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, প্রচুর জায়গা গেছি, কিন্তু আমাদের মানে ক্রুজের অভিজ্ঞতা ছিল না। কিন্তু সেই ক্রুজের অভিজ্ঞতাটাও আমরা কিন্তু ফুলফিল করি 2022-এ আমরা কিন্তু ওইটাও ফুলফিল করে ফেলি। তো দেখুন আমরা কখনো ভাবতেই পারিনি মানে ক্রুজ এত সুন্দর এত ভালো হয় বলে। তো দেখলাম ক্রুজ তো নয়, যেমন 10-12 তলা একটা 5 স্টার হোটেল জলের মধ্যে ভাসছে, তার মধ্যে শপিং মল আছে, থিয়েটার হল আছে, ক্যাসিনো আছে, বার আছে, সুইমিং পুল আছে, হোটেল আছে, সমস্ত কিছু আছে এবং সমস্ত সারা দিন রাত খাওয়া ফ্রি। এক সময় মানে হোটেলে যেতে পারতাম না পয়সার অভাবে, কিন্তু ওইখানে ওই যখনই ওয়ার্ল্ড ট্যুর যায় ওই সবগুলো সব পশিনি, যা মন চায় যেমন খুশি করে খেয়ে আসি। তো সেই জন্যে বলবো দেখুন আর একবার কি হয়েছিল দেখুন, আমি একবার দিল্লিতে ছিলাম আর আমার ছোটো মেয়ের বয়স 2.5 বছর ছিল আর বড় মেয়ের বয়স 4 বছর ছিল। তো ওই সময় আমি গোডাইমনে চলে গিয়েছিলাম একবার, আমার মেয়ে দুটোকে প্রতিবেশীর বাড়িতে রেখে আমি চলে গিয়েছিলাম। তো আমাকে ওই সময় অনেকে অনেক কিছুই বলেছে যে হ্যাঁ রে তোর মায়ের আক্কেল কী রে, এইটুকুন দুধের বাচ্চাকে ছেড়ে তোর মা হচ্ছে যে দিল্লি চলে গেল। সেই জন্যে বলবো সেই দিন আমাকে অনেকে অনেক কিছু বলেছিল, কিন্তু আজকে আমি আমার মেয়েদের জন্যে যা ছেড়ে রেখে যাব, মেয়েদের জেনারেশন তো দূর কি বাত, তার পরবর্তী জেনারেশনের কোথাও ভাবতে হবে না। কিন্তু আমি চলে গিয়েছিলাম বলে অনেকে অনেক কিছু বলেছিল, কিন্তু আমি আমার মেয়ের দিকে আমি সিঙ্গাপুর দুবাই ঘুরিয়ে আনতে পেরেছি, কিন্তু যারা বলেছিল তারা কি পেরেছে, তারা পারে না। তো সেই জন্য বলবো যে দেখুন মানে আজকে
অনেক লেডিস এখানে আছেন, তো সবাইকে বলবো দেখুন আজকে লেডিস কোনো অংশেই কম নয়। আজকে দিকে দিকে লেডিস এম্পাওয়ারমেন্টের চর্চা চলছে এবং আজকে লেডিসরা ট্রেন চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, টোটো, অটো, মানে সমস্ত কিছু, চাষবাস, সজা, সমস্ত কিছু মেয়েরা সমস্ত কিছু করছে, কোনো অংশে পিছিয়ে নাই। তো সেই জায়গায় বলবো যে মেয়েদের যতই ট্যালেন্ট থাক না কেন, মেয়েরা দেখুন সেই বিয়ের পর বাচ্চা সামালতে, ফ্যামিলি সামালতে, রান্না বান্না করতে করতে মেয়েদের সারা জীবনটা ওই রান্নাঘরেই কেটে যায় আর কি। তো সেই জন্য বলবো যে আমরা কিন্তু চাইলেই ওখান থেকে বেরিয়ে আসতে পারি, একটু আমরা মানে হাজব্যান্ডের হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিন্তু বিজনেসটা বিল্ড করতে পারি। তাহলে কিন্তু আমরা কিন্তু একটা বেটার লাইফ লিড করতে পারবো এবং সারা দুনিয়া আমরা কিন্তু প্রজাপতির মতন ঘুরে বেড়াতে পারবো। তো ওকে, থ্যাংক ইউ। ওভার টু মিন্টু। অসম। তো অলরেডি মিঠু যেটা বললো যে অ্যাকচুয়ালি এই বিজনেসটা করার কারণে আমাদের কিন্তু সত্যি ঘর ছাড়তে হয় এবং ভাড়া বাড়িতে আমাদেরকে থাকতে হয়। ওই সময় তো মিঠু পুরো দায়িত্বটা নিয়েছিল। তো যদি সত্যিকারের মিঠু যদি না থাকতো তাহলে হয়তো বিজনেসটা আমি কিন্তু করতে পারতাম কি না কোশ্চেন মার্ক থাকতো। তো একটা কাহাবত আছে না যে সংসার সুখে হয় রমণীর গুণে, কথাটা কিন্তু বাস্তব। মিঠু যদি না থাকতো তাহলে কিন্তু আজকে কিন্তু যা করেছি সবটা কিন্তু হয়তো হতো কিনা সেটা কিন্তু একটা কোশ্চেন মার্ক কিন্তু থাকতো। তো যাই হোক, বিজনেসটাতে করছিলাম কিন্তু সেভাবে ব্লাস্ট হচ্ছিল না। তো অলরেডি মিঠুরই কারণে, মিঠুর বলাতে আমি কিন্তু মুম্বাই যাই। তো মুম্বাই গিয়ে ওখানে যখন কাজ শুরু করতে ফটাফট করে কিন্তু ওখানে কিন্তু পিঞ্চেজ হতে শুরু করে। কারণ কি, এখানে একটা জিনিস হয়ে গেছিলো যে লিডারশিপ ডেভেলপমেন্টটা হয়ে গিয়েছিলো। মিটিং গিয়েছিলো, হয়তো বিজনেসটা পিনটা চেঞ্জ হয়নি কিন্তু ভেতরে লিডারশিপটা ডেভেলপমেন্ট হয়ে গিয়েছিলো। তাই মুম্বাইতে যখন গেলাম, ওখানে যখন কাজ শুরু করলাম ফটাফট করে 9, 12, 15, 18 পর্যন্ত চলে যাই। বাট পিন তো চেঞ্জ হয়, টাকা সেভাবে আসেনি। কারণ একটা ব্রাঞ্চেই কাজ শুরু করি। আপনারা জানেন আপলাইন ডাউনলাইন একই পিনে থাকলে আপলাইনের কত ইনকাম আপনারা প্রত্যেকেই জানেন। তো সেটা হয়নি। তো ইন দ্য মিন টাইম ওই সময় মিঠু প্রেগনেন্ট হয় এবং ডাক্তার ওকে বারণ করে দেয় কাজ করতে, কাজ যাতে না করে সেটা বারণ করে দেয়। তো মিঠু কাজ করেনি, ইনকাম বন্ধ, এদিকে আমারও ইনকাম নেই। পিন বেড়েছে কিন্তু ইনকাম সেভাবে নেই। তো একদিন মিঠু সিরিয়াসলি এবং ইমোশনালি আমাকে বললো, একটা ফোন করে বলতে শুরু করলো যে দেখো, তুমি এই বিজনেসের জন্যে তোমার ঘর ছেড়েছো, তোমার বিজনেস প্রায় শেষের পথে এবং আমাকে ছেড়ে তুমি কিন্তু বাইরে আছো। তো আমি কোনো কথা শুনতে চাইনি, যার জন্য তোমার এত স্যাক্রিফাইস, তোমাকে ওতেই সফল হয়ে দেখাতে হবে। তোমাকে এই বিজনেসে, আমার সন্তান জন্মের আগে তোমাকে কিন্তু এই বিজনেসে সিলভার হয়ে দেখাতে হবে। দেখুন, এর আগে আমার আপলাইন কিন্তু সাকসেসফুল কীভাবে হয় সেটা কিন্তু বলেছেন, এলওএসের সমস্ত আপলাইনটা বলেছে। বাট সেভাবে কিন্তু আমাকে নাড়া দিতে পারেনি। কীভাবে প্রফিটেবল হতে হয় তাও কিন্তু বলেছেন, না সেভাবে নাড়া দিতে পারেনি। বাট সেদিনে মিঠুর কথা শুনে আমার কিন্তু দেয়ালে পিঠ থেকে গিয়েছিল এবং চোয়াল শক্ত হয়ে গিয়েছিল এবং তারপরে মনে ডিসিশন নিয়েছিলাম বাই হুক অ্যান্ড কুক আমাকে কিন্তু করে দেখাতেই হবে। এবং তারপরে কিন্তু আমি আস্তে আস্তে প্রচুর পরিমাণে পার্সোনাল অ্যাক্টিভিটির উপরে জোর দিই, প্রচুর পরিমাণে প্ল্যান দেখাই এবং পার্সোনাল প্ল্যান দেখাতে শুরু করি। এবং উইথিন 2 মান্থের মধ্যেই আমি আমার সেকেন্ড ব্রাঞ্চ, থার্ড ব্রাঞ্চ অ্যান্ড ফোর্থ ব্রাঞ্চ ওখানে রেডি করি। এবং রেডি করার পরেই আমি কিন্তু উইথিন 3 মান্থের মধ্যে আমি আপলাইন ডাউনলাইনের মধ্যে ডিফারেন্স তৈরি করে আমি কিন্তু সিলভারশিপ হিট করি। এবং আমার বাচ্চার জন্মের আগেই কিন্তু আমরা সিলভার যাই এবং যে মাসে আমার বড় মেয়ে জন্ম হয় সে মাসেতে আমরা গোল্ড প্রডিউসার হই। এবং শুধু আমরা গোল্ড প্রডিউসার হইনি, ওই ফিনান্সিয়াল ইয়ারেতে আমরা প্লাটিনাম হই। সির্ফ আমরা প্লাটিনাম নই, আমাদের নিচে থেকে প্লাটিনাম ব্রেক করে। তো আমরা আপলাইন ডাউনলাইন দুজনে মিলে প্লাটিনাম হয়ে গেছি। হয়ে যাওয়ার পরে নেক্সট ইয়ারে স্বপ্ন আমরা এএলএস যাব, ফাউন্ডার প্লাটিনাম যাব এবং সে মতোভাবে কাজ শুরু করি এবং হয়েও গেলাম। হয়ে যাওয়ার পরে আপলাইন ডাউনলাইন দুজনে এএলএস কোয়ালিফাই করলাম। এএলএসে তখন 80-87 এএলএস যখন ইস্টার্ন জোন থেকে যেত তখন ভিডিও হতো, সেই ভিডিওগুলো আমরা দেখতাম, দেখলে আমাদের রোমটে খাড়া হয়ে যেত। আপনারা অনেকেই দেখেছেন, রোমটে খাড়া হয়ে যেত এবং প্রচণ্ডভাবে আমাদের নাচে ময়ূরের মতো মন নাচতো। তো আমরা ওইগুলো দেখার পরে যখন সত্যি সেটা বাস্তবে পূরণ হচ্ছে, আমরা কী করছিলাম, দুটো বড় বড় ক্যামেরা কিনে নিয়ে গেছিলাম এবং ওখানে নিয়ে যে ইমোশনালি প্রচুর ফটো তুলি, প্রচুর আপলাইনদের ভিডিও করি, নিজেদের ভিডিও করার পরে ফিরে আসার পরে টিমেতে ওইটা কিন্তু প্রমোশন করি, প্রচুর পরিমাণে এটা প্রমোট করি এবং প্রচুরভাবে দেখাই। দেখাবার পর আমাদের মুম্বাই টিমেতে ব্যাপক একটা মোমেন্টাম তৈরি হয়
এবং আমার সেকেন্ড ব্রাঞ্চ এবং থার্ড ব্রাঞ্চ আমাকে এসে বলে নেক্সট ইয়ার আমরা প্লাটিনাম যাব। তো আমি চলো কোনো অসুবিধা নেই বলে কাজ শুরু করলো, এবং যে মতো বলা সে মতো কাজ শুরু করা, এবং কাজ শুরু করলো, এবং সত্যি সত্যি সেপ্টেম্বর থেকে আমরা কিন্তু অলরেডি আমার সেকেন্ড ব্রাঞ্চ এবং থার্ড ব্রাঞ্চ একসাথে সিলভার শিপ হিট করে এবং আমরা এমারাল্ড কোয়ালিফিকেশান স্টার্ট করি এবং লাগাতার কন্টিনিউয়াসলি করতে শুরু করি। প্রচুর পরিমাণে পরিশ্রম করছি, প্রচুর কাজ করছি, করতে করতে এবং কনস্ট্যান্ট একদম পুরো 6 মাসই কন্টিনিউ করতে শুরু করি, এবং লাস্ট মান্থ ফেব্রুয়ারি মান্থ আমরা এমারাল্ড শিপ কমপ্লিট করব। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আপলাইনরা বললেন 25শে ফেব্রুয়ারি নজরুল মঞ্চে একটা মিটিং আছে অসিতা বয়ান শ্বেতা দত্তের এন্টার টিমের, এবং ওই মিটিংয়েতে তোমাকে কিন্তু এমারাল্ড ব্র্যান্ড নিউ এমারাল্ড বেলে তোমাকে কিন্তু ফেলিসিটেশন হতে হবে। তো যা বলা সেভাবে কাজ শুরু করা, আমি কিন্তু শুরু করলাম, এবং আমি সত্যি কি প্রচণ্ডভাবে ইমোশনাল ছিলাম, এখনও প্রচুর ইমোশনাল। আমার আপলাইন যা বলে মন্ত্রমুগ্ধের মতো আমি কিন্তু সেটা বিশ্বাস করি। তো অলরেডি বিশ্বাস করে কাজ করেছিলাম। কাজ করার মনে 24 তারিখে কিন্তু আমরা এমারাল্ড শিপ হিট করার পর 25 তারিখে আমরা কিন্তু আসি, মিঠু তখন এখানে ছিল, দুজনে মিলে নজরুল মঞ্চে গিয়েছিলাম, এবং নজরুল মঞ্চে যখন ফেলিসিটেশন হয়ে যাওয়ার পরে অসিতা বোধা হোস্টিং করছিলেন, করার পর বলছে আচ্ছা এইটা তো ফেব্রুয়ারি মাস, দেখি এই মাসে কেউ ব্র্যান্ড নিউ এমারাল্ড হয়েছে কিনা, তো কেউ যদি ব্র্যান্ড নিউ এমারাল্ড থাকে এক স্টেপ আগে আসো বলে আমি কিন্তু আগে এসেছিলাম, এবং আমি অসিতা বোধার কাছ থেকে প্রথম আমি ওইটা পাওয়ার জন্যই আমি কিন্তু ওইটা করেছিলাম, এবং কষ্ট করে আমি কিন্তু 24 তারিখেই কিন্তু আমি পিনটাকে অ্যাচিভ করেছিলাম। তো আমরা এমারাল্ড গেলাম, যে দেখুন বিজনেসটা আমাদের অনেক বছর করেছি, হচ্ছিল না, ঠিকভাবে হচ্ছিল না, বিজনেসটা হচ্ছে না। তারপরে যখন ধরুন হলো একসাথে, কিন্তু ধরুন যেটা মিঠু বললো, একসাথে আমরা কিন্তু অলরেডি সাফায়ার ফাউন্ডার সাফায়ার আর এমারাল্ড শিপ একই বছরে আমরা কিন্তু কমপ্লিট করি। তো তারপরে মানে ঠিক যেটা কীরকম জানেন তো, একটা নর্দমা দিয়ে যখন দেখবেন জল বইছে, জল বয়ার পর কিছু দেখবেন কিছু জায়গায় দেখবেন যে আটকে জল বয়, তাই না? তারপর হঠাৎ করে দেখুন একটা বৃষ্টি হয়ে যাওয়ার পর কী হয় বলুন তো, যা ওভারফ্লো হয় তখন সমস্ত বাঁধাকে ছুটি দিয়ে আবার কিন্তু টোটালভাবে কিন্তু প্রবাহিত শুরু করে। ঠিক এক্স্যাক্টলি এটাও কিন্তু হয়, আমাদেরও বিজনেসটা অনেক সময় আটকে যায়। আমরা তখন ভাবি এই বুঝি হচ্ছে না, কারণ আপনি যদি ওর ঊর্ধ্বে যেতে পারেন দেখবেন সমস্তকে ছুটিয়ে দেখবেন ডাবল টিপিল আপনার কিন্তু পিন চেঞ্জ হয়ে যাবে। এটাই কিন্তু আমরা করেছিলাম, সেই জন্য ময়দানে টিকে থাকতে হবে এবং লেগে থাকতে হবে, কাজটা করে যেতে হবে, তাহলেই কিন্তু হবে। তো আমরা কিন্তু করেছিলাম। তো এমারাল্ড গেলাম, বিভিন্ন জায়গায় আমাদের ফেলিসিটেশন হচ্ছে, ভীষণ ভালো লাগছে, তো অলরেডি ভীষণ ভালো। তো এই এমারাল্ড যাওয়ার পর এমারাল্ড থেকে ফাউন্ডার এমারাল্ড যেতে আমাদের 10 বছর সময় লাগে। এই 10 বছরে আমাদের বিজনেসের অনেক আপস অ্যান্ড ডাউন হয়, অনেক বিজনেসটা আমাদের থার্ড ব্রাঞ্চ পুরো মুম্বাই থেকে শিফট হয়ে দিল্লিতে চলে যায়, আমাদের সেকেন্ড ব্রাঞ্চ ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, প্রচুর জায়গাতে বহু সিটিতে ছড়িয়ে পড়ে। আমাকে বিজনেসটা বানানোর জন্য বিভিন্ন জায়গায় ছুটতে হয়। এই বিজনেসটা বানানোর জন্য আমি দিনের বেলা কাজ করেছি এবং রাত্রেবেলা ট্রাভেল করেছি। আমার এমনও মনে আছে যে মুম্বাইতে রাত্রি 12টার সময় ফ্লাইট ধরতাম দিল্লি যাওয়ার জন্যে, এবং দিল্লিতে 2:30টার সময় গিয়ে এয়ারপোর্টে গিয়ে রাত্রিতে বসে থাকতাম, এবং তারপরে যখন সকাল হতো সকালবেলা গিয়ে দিল্লিতে যে মিটিং করতাম, তারপরে কিন্তু আবার আসতাম। এমন এরকম জায়গা আছে, কোনো জায়গায় আমার জন্য সুব্যবস্থা থাকতো, কোথাও আবার সেভাবে থাকতো না। এমনও এক জায়গা আছে যে মহারাষ্ট্রে কোনো একটা জায়গায় মিটিং করতে গেছি, সেখান থেকে আর ফিরতে পারিনি, ব্যাচেলরদের সঙ্গে মিটিং করে রাত্রে রয়ে গেছি, এবং ব্যাচেলরদের সঙ্গে একসাথে ছিলাম। থাকার পরে রাত্রে যখন শুয়েছি দেখছি মশা এবং ছারপোকার তাণ্ডবেতে রাত্রি জেগে বড়ি বুস্তি বেঁধে চুপ করে বসে আছি, এইভাবে কিন্তু কাটিয়েছি। এমন এরকম জায়গা আছে যে ছোট্ট একটা জায়গা যেখানে একটা সিঙ্গেল ছেলের জন্য আমি কিন্তু মিটিং করতে গেছি, সেখানে তার মধ্যে পোটেন্সি ছিল, সেই জন্য সেখানে গেছি। যাওয়ার পরে যখন গেছি স্টেশনে, আউট অফ স্টেশনে কখনো যাইনি, গেছি, যাওয়ার পরে দেখি আনতে আমাকে রিসিভ করতে আসেনি। আমি তখনই বুঝেছিলাম যে ও মানে ততটা কিন্তু সিরিয়াস নয়। তো আমি খুঁজে গেছি, যাওয়ার পর প্রচণ্ড খিদা লেগেছে, ধাবাতে মানে ফুটপাতেতে দাঁড়িয়ে আমি কিন্তু লাঞ্চ কমপ্লিট করেছি, এবং ওখানে মিটিং করে আমি জানি মিটিং করেছি, ইভিনিংয়ে মিটিং করে আবার রাত্রেবেলায় এসেছি, থাকার জায়গা নাই, রাত্রেবেলা এসে মানে ট্রেনেতে রাত্রে শুয়েছি, এবং কখনো ট্রেনকে আমি কিন্তু হোটেল বানিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আমরা বিজনেসটা বিল করেছি। তো এইভাবে বিজনেসটা বিল করার মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে সবচেয়ে বেশি ফোকাস করেছি লিডারের উপর। আমি জানি দিস বিজনেস ইজ এ লিডারশিপ এম্পাওয়ারিং বিজনেস, লিডারশিপের উপর জোর দিলেই বিজনেসটা হবে, তাই সব জায়গার উপর আমি লিডারের উপর জোর দিয়েছিলাম। আজকে লিডার যদি থাকে তাহলে বিজনেস কিন্তু হয়ে যাবে। আজকে দেখুন, সেই জন্যই দেখুন আজকে
আমরা 2020 অ্যান্ড 21 এই ফিনান্সিয়াল ইয়ারে আমরা ফাউন্ডার্স এমারেল হই। আপনারা জানেন এই 2020 অ্যান্ড 21 এই ফিনান্সিয়াল ইয়ারে এটা হচ্ছে প্যান্ডেমিক ইয়ার। এই প্যান্ডেমিক ইয়ারে সবথেকে বেশি অ্যাফেক্টেড হয়েছিল আমাদের টিম, কারণ আমাদের টিমে ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটর প্রবাসী বাঙালি ছিল, এবং যখনই এই প্যান্ডেমিক সিচুয়েশান আসে ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটার তারা তাদের কাজকর্ম ছেড়ে বাড়ি ফিরে। আমি ফোন করি, অলরেডি ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটারের ফোন সুইচ অফ। অলরেডি কিছু যাদের ফোন তুলছে তাদের টাকা নেই, ফোন রিচার্জ করার পয়সা নেই, পিভি করার পয়সা নেই, মানে ঘরে বসে আছে, কাজ নেই, যেন সব লন্ডভন্ড হয়ে গেছে, যেন এলোমেলো হয়ে গেছে, যেন আমার টিমেতে যেন সুনামি এসে গেছে। তো আমি ওই সময় কি করব ভেবে উঠতে পারছি না, বাট আমি হাল ছাড়িনি। আমি কিন্তু হিম্মত রেখেছিলাম এবং আপলাইনের সঙ্গে বেশি বেশি করে অ্যাটাচ করেছিলাম এবং বেশি বেশি করে কমিউনিকেট করেছিলাম। এবং ওই সময় আমি অলরেডি যারা আমাদের ফোন তুলেছিল তাদের সঙ্গে কথা বলেছি এবং টেলিকনফারেন্সে কথা বলেছি, আপলাইনের সাথে ডাউনলাইনের সাথে সবাই মিলে একটা টেলিকনফারেন্সে কথা বলেছি। এবং ওই সময় ডিজিটাল কী জিনিস জানতামই না। আমরা প্যান্ডেমিক সিচুয়েশানে এসে ডিজিটাল জেনেছি, জুম ডাউনলোড করেছি, জুমে কীভাবে করতে হয় প্রত্যেকটা শিখেছি। এবং শিখে ওই ফিনান্সিয়াল ইয়ারেতেই আমরা কিন্তু জুম ডাউনলোড করে জুমেতে প্রচুর মিটিং করেছি এবং মিটিং করার মধ্য দিয়ে ওই ফিনান্সিয়াল ইয়ারেতেই আমরা কিন্তু ফাউন্ডার এমারেলসি ভিট করি উইথ 4 কিউ লেগ। তো অলরেডি আমি এটা বলবো যে এই বিজনেসটা বিল্ড করতে এসে আমি কখনোই কিন্তু অন্যায়ের সাথে আপোষ করিনি, হ্যাঁ, তো কোনো অনৈতিক কাজ করিনি, কোনো ম্যানিপুলেটিং করিনি, কৃত্রিম উপায়ে পিনকে অ্যাচিভ করিনি যে ও করেছে আমাকেও করতে হবে। বরঞ্চ আমরা সততার সহিত কাজ করে গেছি এবং সবচেয়ে বেশি জোর দিয়েছি লিডারশিপের উপরে এবং লিডারশিপ ডেভেলপমেন্টের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছি এবং সিস্টেমের উপর সবচেয়ে জোর দিয়েছি। সিস্টেমের উপর তো তখন ছিল বিট সিস্টেমেতে আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি এবং আমরা বই পড়েছি। তখন বুক অফ দ্য মান্থ ছিল, মিঠু বললো বুক অফ দ্য মান্থ, আমরা বুক অফ দ্য মান্থের সংখ্যা বাড়িয়েছি। আমরা তখন এসোসিটি ছিল, এসোসিটির সংখ্যা আমরা বাড়িয়েছি প্রচুর পরিমাণে। সেই সময় বলতো যে একটা টিমেতে যদি এতগুলো এসোসিটি থাকতো তাহলে ওটা একটা স্টেবল বিজনেস। আমরা সেই প্যারামিটার্সগুলো ম্যাচ করিয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে ফাংশান, আমি সবচেয়ে বেশি আমি লাইফে কখনো ফাংশান মিস করিনি, মানে মিটিং মিস করিনি। এমন এরকম আছে যে 103 ডিগ্রি জ্বর আমি কিন্তু মিটিংয়ে গেছি এবং পথে আসতে পারিনি, বীজ রাস্তায় কিন্তু লোকের বাড়িতে আশ্রয় নিয়েছি, কিন্তু মিটিং আমি বন্ধ করিনি, কখনো এটা করিনি। আমাকে ভীষণ ভালো লাগে মিটিং অ্যাটেন্ড করতে, ভীষণ ভালো লাগে। এবং ফাংশান আমি বলি ফান উইথ অ্যাকশান, ভীষণ ভালো লাগে এটা। এবং একবার মনে আছে যে এই নাম্বারস, এই প্যারামিটার্সগুলোকে আমি কিন্তু ভীষণভাবে ম্যাচ করাতাম। একবার মনে আছে যে মুম্বাই থেকে পুনা এফইডি হবে, আমি কিন্তু 300-300-এরও বেশি ডিস্ট্রিবিউটারকে নিয়ে কিন্তু মুম্বাই থেকে পুনা এফইডি অ্যাটেন্ড করতে যাব এবং ওখানে 5খানা গাড়ি বুক করি, বাস মানে ট্রাভেল বাস বুক করে এবং প্রত্যেকটা বাসেতে করে 4-5জন করে ভলেন্টিয়ারকে ঠিক করি। এবং শুধু তাই নয়, এবং ওইখানেতে আমরা করি এবং আমরা এই বেঙ্গলেতে আসতাম, বেঙ্গল কালচার দেখতাম। এখানে আমি একটা জনের সত্যি বলবো দারুণভাবে কিন্তু আমরা শিখেছি, বেঙ্গলের প্রত্যেকটা লিডারের কাছ থেকে আমরা শিখেছি। এখানের কালচার সব কিছু ভীষণভাবে আমাদেরকে অ্যাট্রাক্ট করেছিল। তো অলরেডি এখানে যখন আসতাম এসে আমি অনিদাকে দেখতাম, অনিরুদ্ধ ম্যান, মোহাগসাকে জোরজার ক্লাপিং হওয়া দরকার আছে। তো অলরেডি আমি গো ডায়মন্ড এখান থেকে যেতাম মুম্বাই, এখান থেকে কেন লোভে পড়ে অনিদা এমনভাবে অ্যারেঞ্জ করতো যেটা ভীষণ ভালো লাগতো, মানে মিটিং ঠিক পিকনিক মুডে এইভাবে, এবং সেটা কিন্তু এখান থেকে শিখেছি। তো আমিও যখন এগুলো করেছিলাম ওখানেও কিন্তু আমি পিকনিক মুডে করেছি। আমরা যখন নিয়ে যাচ্ছি তখন কিন্তু মানে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ইভিনিং স্ন্যাক্স সব রেডি করেছি। এবং আমাদের ওই ট্রাভেলেতে অলরেডি আমরা ভীষণ লাকি, আমাদের সাথে সুভাষিসদা ছিলেন। সুভাষিসদার মনে আছে কিনা জানি না, কিন্তু আমাদের সাথে ছিলেন, ভীষণ ভালো লেগেছে। এবং এটা আমাদের কাছে পরম একটা সৌভাগ্য ছিল যে সুভাষিসদা আমাদের সাথে এসেছিলেন এবং ভীষণ এটা মানে ভালো লেগেছে। এবং এই মিটিং আমরা বাড়ানোর জন্যে আমরা কি করতাম, যখন যেমন ধরুন দুর্গাপুজো যখন আসে,
হিন্দুদের দুর্গাপুজো যখন আসে তখন যেমন ধরুন ঈদ চলছে, মুসলিমদের মানে যখন ঈদ হবে তখন কি হয়, মানে তার আগে শপিং চলছে, বিশাল একটা ব্যাপার। ঠিক দুর্গাপুজো যখন আসে তখন কী হয় বলুন তো, আগে যা ঘাটে মানে ঢাকে যখন কড়ি পড়ে মনটা উড়ু উড়ু হয় না, কাশফুল উড়ছে উড়ু উড়ু হয়, ঠিক প্ল্যানিং শুরু হয়ে যায়। ঠিক এই বিজনেসের যখন মিটিং, বড় মিটিং যখন অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, আমার মধ্যে সেটা কিন্তু ওদের শুরু করে। এবং বিভিন্ন জায়গাতে আমি লোককে বলতে শুরু করি যে চলো মিটিংয়ে যেতে হবে। সে হয়তো যেতে রাজি নয়, তাকে বলো চলো এই ড্রেস পরতে হবে, সাদা জামা, কালো প্যান্ট, রেড ডাস্ট টাই, ব্ল্যাক শু, ব্ল্যাক সক্স, তুমি পরে তাকে হয়তো তাকে কিনে পরিয়ে দিলাম, পরিয়ে দেওয়ার পর আয়নার সামনে দাঁড় করে বলো দেখো কেমন লাগছে, কি সুন্দর লাগছে। এবং এইটা বলাতে সে যখন দেখলো কি সুন্দর লাগছে, ব্যাস তারপরে কিন্তু একদম পুরো 100% আমি জানি সে রেডি হয়ে গেল। তো এইভাবে কিন্তু নাম্বারসটা আমরা বাড়িয়েছি, বাড়ানোর মধ্য দিয়ে বিজনেসটা কিন্তু আমরা কিন্তু অলরেডি মিটিংয়ের নাম্বার বাড়িয়েছি। এইভাবে বাড়িয়েই কিন্তু আমরা কিন্তু সিস্টেমের উপর জোর দিয়ে আমরা কিন্তু বিজনেসটা কিন্তু করেছি। তো অলরেডি আমি যেটা বলবো যে এই বিজনেসে আরেকটা জিনিসের উপর সবচেয়ে জোর দিয়েছি, যেটা মিঠু বললো, কাস্টমার। আমি জানি এই বিজনেসটা তো সবচেয়ে বেশি কে হয় জানেন তো, অনেকে ছেড়ে দেওয়ার মেজর কারণ হচ্ছে কি প্রোডাক্ট। যদি বাড়িতে প্রোডাক্ট রয়ে যায়, আমরা তাই একটা কী করেছিলাম যে রিটেলিং, সবচেয়ে বেশি জোর দিতে হবে রিটেলিংয়ের উপর। মোর দ্যান 80% যদি আপনি আপনার যা প্রোডাক্ট পারচেসিং করছেন সেই প্রোডাক্টটা যদি রিটেলিং হয়ে যায়, তাহলে 80% আমার কাজ কমপ্লিট হয়ে গেল। সেই জন্য রিটেলিংয়ের উপর সবচেয়ে বেশি জোর দিতাম। এবং রিটেলিং করার জন্য আমরা জানি যে এমন প্রোডাক্টকে দামি বলে অনেকে বলে, আমিও বলতাম দামি, কিন্তু সত্যি সত্যি কি এমন প্রোডাক্ট দামি? কি মনে করেন দামি কি এমন প্রোডাক্ট? এইটা যদি বলেন, আমি বলবো যে অনেকে বলবে দামি, আমিও কিন্তু দামি বলি। কিছু প্রোডাক্ট আপনাকে বলবো, যেমন ধরুন হোম কেয়ারের প্রোডাক্ট দামি নয়। একটা এলওসি 1 লিটার থেকে 100-700 লিটার এলওসি তৈরি করা যায়, দ্রবণ তৈরি করা যায়। দাম কত? 1 লিটার দাম কত? মাত্র 3 টাকা। আরে ইন্ডিয়াতে যেটা হচ্ছে মাল্টিপারপাস ক্লিনার, এমনি 1 লিটারের জলের দাম 20 টাকা, একটা মাল্টিপারপাস ক্লিনার দাম 3 টাকা। কী করে দামি বলবেন আপনি বলুন? মোটেই দামি নয়। তাই ব্যাপারটা হচ্ছে এটাই। আর হচ্ছে ধরুন আমি আর্টিস্টের প্রোডাক্ট বা নিউট্রিলাইট বলবো দামি, বলবো হ্যাঁ দামি, আমি মেনে নিচ্ছি দামি। যদি বলেন দামি, বাট আমি বলবো কীরকম, মানে এই প্রসঙ্গে আমি বলবো যে দামি নয়, এটা কস্ট ইফেক্টিভ। এই প্রসঙ্গে আমি একটা এক্সাম্পল দিলেই তাহলে বুঝে যাবে যে যেরকম আমি আমার ডাউনলাইনকে এইভাবে এক্সাম্পল দিতাম। কীভাবে বলতাম যে ধরুন আপনি পিসিচন্দ্র জুয়েলারিতে সোনা কিনতে গেছেন, ট্রেন দিয়ে আসছেন, আস্তে আস্তে একজন ধরুন চেন কিনবেন, 2 ভরির চেন কিনবেন। তো ট্রেন দিয়ে আসছেন, আস্তে আস্তে একজন দেখবেন একটা ছুরি দিয়ে সোনার চেনকে ঘষে বলছে 50 টাকা 50 টাকা 50 টাকা। তো আপনি ধরুন কেউ কিনলো, কেনার পর পিসিচন্দ্র জুয়েলারিতে গেলেন, সেম সোনার চেনটা আপনি কিনছেন, পিসিচন্দ্র জুয়েলারি বলছে 1 লাখ টাকা। আমরা কি তখন বলি কি বলছেন আপনি, আমি 50 টাকায় দেখলাম, এটা আপনি 1 লক্ষ টাকা বলছেন? কেন বলি না বলুন তো? কারণ ব্যাপারটা হচ্ছে এটা, ওটা ছিল রোল গোল্ড, এটা হচ্ছে গোল্ড। তাই আমাদের প্রোডাক্ট হচ্ছে কি গোল্ড, তাই রোল গোল্ডের সঙ্গে গোল্ডের কোনো কম্পেয়ার হয় না। সেই জন্যই আমরা দামি কেন বলি, অর্থাৎ আমরা কম্পেয়ার করি, তখন কম্পেয়ারটা ভুলে যাই যে এটা যে কস্ট ইফেক্টিভ, ওর যা দাম তার মূল্য পে করতে হবে, সেটাই এর মূল্যটা এটাই। এই জন্য আমি কিন্তু পে করবো। এবং আরেকটা বলি আর্টিস্ট্রি প্রোডাক্ট, অনেকে তো অনেক ইউজ করে না। আমি তো বলি আমার টিমের লোককে বলি, যদি তুমি স্কিন মনে করো তাহলে তুমি ইউজ করো, যদি চামড়া মনে করো তাহলে ইউজ করো না। ব্যাপারটা সিধে কথা। তো ব্যাপারটা হচ্ছে অনেকেই চামড়া মনে করে তারা ইউজ করে না, কিন্তু যদি স্কিন মনে করি, স্কিন হচ্ছে আনমোল হয়, চামড়া তো গন্ডারেরও আছে, তাই না? ব্যাপারটা হচ্ছে এটাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে কিন্তু আমরা কিন্তু কাস্টমার বাড়িয়েছি, এবং প্রচুর পরিমাণে কাস্টমার বাড়িয়ে একটা ডিস্ট্রিবিউটার তাদের কিন্তু মানে 50, 60টা, 70, 100টা, 150টা পর্যন্ত কাস্টমার, 200টা পর্যন্ত কাস্টমার আছে। কারো 300 পিস, 500 পিস, 1000 পিস পর্যন্ত আমাদের টিমে তো অনেকে করেছে, এবং তার মধ্য দিয়ে কিন্তু আমাদের অলরেডি টার্নওভার ক্রিয়েট হয়েছে। তো এখানে একটা কথা আমি বলবো যে সুভাষিস দা এবং সুজাতিদির একটা বিগ হ্যান্ড হতে পারে। এনারা একটা প্রোগ্রাম লঞ্চ করেছিলেন, এটা ভীষণভাবে আমার দিকে কাজ দিয়েছিল। 100+1, 100+1, 100 PP রিটেলিং প্লাস 1 স্পন্সরিং। 100 PP মানে 100 PP রিটেলিং অ্যান্ড 1 স্পন্সরিং। আমরা যদি এই কাজটা করতে পারি, তাহলে গুটি গুটি পায়ে আমি কিন্তু আমার ড্রিম ডেস্টিনেশনে পৌঁছে যাব। কেউ আটকাতে পারবে না, এর জন্য কোনো কোয়ালিফিকেশান লাগে না, কিচ্ছু লাগে না। শুধু ওই সিম্পল কাজটা যদি আমরা দাগ মেলাতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের ড্রিম ডেস্টিনেশনে পৌঁছে যাব। এই কাজটাই আমরা করেছি, করার মধ্য দিয়ে বিজনেসটাতে কিন্তু আমরা কিন্তু করেছি। তো জাস্ট আমি শেষ করে দেবো, আর আমার অনেকটাই বলেছি, শেষ করে দেবো। তো দেখুন ব্যাপারটা হচ্ছে কি, আমরা
প্রতিনিয়ত আপলাইনকে ফলো করেছি, আপলাইন যা বলেছে তাই করেছি। এখানে আমার আপলাইন প্রেজেন্ট আছে, ভীষণ ভালো লাগছে, আমার আপলাইন প্রেজেন্ট লাগছে। আমি যখন এমরাল্ড যাই আমার আপলাইন তখন সিলভার, বাট স্টিল নাও আমার আপলাইন, আমি যখন মুম্বাই থেকে যখন দেশে আসতাম আমার আপলাইনকে পাওয়ার জন্যে আমি কিন্তু ছটফট করতাম, আপলাইন তুমি কোথায়। আমি কিন্তু যেতাম, মানে জানি না আপলাইনের সঙ্গে থাকলে যেন মানে রক্ত মানে ব্লাড সার্কুলেশন বাড়তে শুরু করে, এবং এভরি এলওয়েসের আপলাইন, এভরি আপলাইন, সেই জন্য এভরি মিটিং মানে অ্যাকচুয়ালি জানেন তো, যখন কেউ মানে একটা ছেলে মেয়ে যখন প্রেম করে তখন দেখবেন ছেলে মেয়েকে দেখতে পেলে তাদের মধ্যে একটা ব্লাড সার্কুলেশন তৈরি হয়ে যায়। এক্স্যাক্টলি এই বিজনেসটাতে কি আপলাইন ডাইনকে দেখে আপনার কি সেরকম ব্লাড সার্কুলেশন হচ্ছে? যদি হয় তাহলে হবে, যদি হয় তাহলে আপনার বিজনেসটা হবে। তো সেটা কিন্তু এখনও আমাদের হয়, এখনও হয়, এবং অলরেডি, এবং ভগবান করি এটা যেন সারা জীবন থাকে। তো এটা এবং সমস্ত আপলাইন মানে এলওএসের যত আপলাইন, প্রত্যেকটা আপলাইনকে দেখলে আমাদের যেন একবার শুধু পাওয়ার জন্যে আমরা যেন সেখানে যেন মানে ওত পেতে থাকি যে আপলাইনের সান্নিধ্য পাওয়ার জন্যে। তাই সেই আপলাইনের দেখানো সঠিক পথে সঠিক কাজ করে গেছি, এবং আপলাইন যা বলেছে তাই করেছি, এবং তার থ্রু দিয়ে আমাদের আজকে আমরা একটু সাকসেস এসেছি। এখন আমাদের অনেক জার্নি বাকি, অনেক দুর্গম পথ অতিক্রম করতে হবে। তাই তো আজও আমি বললেন, মিঠু বললেন, আজও আমি আমার স্টার হোটেলের মতো বাড়িতে আমার সুন্দর বিছানাতে এখনও মাসের 10 থেকে 12 দিন আমি কিন্তু ঘুমাইনি। তো অলরেডি আপলাইনদের ব্লেসিং যদি থাকে, ডাউনলাইনদের যদি ভালোবাসা থাকে, এবং উপরওয়ালা যদি চায় আমরা এই বিজনেসে আরও উপরে যাব। আপনাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে কথা বলে ভীষণ ভীষণ ভালো লাগলো। আবার যদি কখনো সুযোগ আসে বলবো। নাইস টকিং টু ইউ, গড ব্লেস ইউ, অ্যান্ড ওভার টু হোস্ট। থ্যাংক ইউ মিস্টার মিসেস মান্না। আর একটু জোরে হতে পারে, ওনারা কিন্তু ওনাদের উজাড় করে দিয়েছে। আমরা একটু উঠে দাঁড়িয়ে একটু প্রাণ ভরে একটুখানি ওনাদেরকে জোরে আমরা একটু ক্লাপ করতে পারি। থ্যাংক ইউ মিস্টার মিসেস মান্না। তো নেক্সট মান্থে এরকম একটা মিটিং হবে 11 আর 25, আপনারা নোট করে নিন। আর যারা এসছি তারা প্রত্যেকে যেন একজন করে নিয়ে আসে। আজকে প্রত্যেকের জন্য গুড নাইট।